আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিশেষ করে যে বৈদিক যুগের শিক্ষা, সেই বৈদিক যুগের শিক্ষার কি লক্ষ্য, শিক্ষার কি পদ্ধতি এবং সর্বোপরি বৈদিক যুগের শিক্ষক। তাহলে আমরা যদি দেখি যে বৈদিক যুগের যে শিক্ষা বা সেই শিক্ষার যে কি লক্ষ্য, সেই লক্ষ্যগুলোকে যদি আমরা একটার পর একটা অ্যানালাইসিস করি তাহলে পাবো যে তার কি লক্ষ্য ছিল। 1 নম্বর পয়েন্ট বলেছে বাস্তব জীবনকে নিয়ন্ত্রণ করা। তাহলে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য ছিল বাস্তব যে জীবন, ভাবের জগতে নয় বাস্তবের জগতে, সেই বাস্তবের জগৎকে নিয়ন্ত্রণ করা বৈদিক শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য। 2 নম্বর আত্ম উপলব্ধির উন্মেষ ঘটানো, সর্বোপরি নিজেকে চেনা, আত্ম উপলব্ধি করা। যখনই তুমি নিজেকে চিনতে পারবে তখনই কিন্তু সফলতার সেই শিখরে পৌঁছানো সম্ভব হবে। তাহলে আগে বিশেষ করে আমরা কি চাই? আমরা চাই যে বিশেষ ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই যেন আত্ম উপলব্ধি হয়। তাহলে বৈদিক শিক্ষার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আত্ম উপলব্ধির উন্মেষ ঘটানো। 3 নম্বর শক্তির সাধনা করে ইষ্ট দেবতার অনুগ্রহ লাভে সচেষ্ট হওয়া। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার এটা একটা অন্যতম প্রধান লক্ষ্য, ইষ্টর অনুগ্রহ লাভ করা। কি? শক্তির সাধনা করে ইষ্টদেব, যে দেবকে ইষ্টদেব হিসেবে পূজিত করা হয়, সেই ইষ্টদেবের অনুগ্রহ লাভ করা, তার আশীর্বাদ প্রাপ্ত হওয়া, অনুগ্রহ লাভ করাটা কিন্তু বৈদিক শিক্ষার একটি অন্যতম প্রধান লক্ষ্য। আধ্যাত্মিক চেতনার উত্তরণ ঘটিয়ে মানসিক ঐশ্বর্যের বিকাশ সাধন করা, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আধ্যাত্মিক চেতনা আমাদের মধ্যে কিন্তু শুধুমাত্র চেতনা মানেই মনের চেতনা না, আধ্যাত্মিক চেতনাটাও কিন্তু জরুরি। আধ্যাত্মিক চেতনার মাধ্যমে মনের শুদ্ধিতা আসে। তাহলে সেই আধ্যাত্মিক চেতনাকে বাড়াতে গেলে বা আধ্যাত্মিক চেতনাতে উপলব্ধি করবার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ঐশ্বর্যের বিকাশ সাধন করে এই আধ্যাত্মিক চিন্তা চেতনা, সেটার উপরে কিন্তু আমাদের ঐশ্বরিক একটা বিষয় কাজ করে। তাহলে এটাও কিন্তু আমরা যদি দেখি বৈদিক শিক্ষার একটা অন্যতম প্রধান লক্ষ্য। শিক্ষার পদ্ধতি কেমন হওয়া উচিত? বৈদিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার পদ্ধতিটা কি হওয়া উচিত? অনুকরণের মাধ্যমে বিদ্যাভ্যাস করা। আমরা প্রত্যেকেই জানি বেদের অপর নাম শ্রুতি, বেদকে শুনে শুনে মুখস্থ করতে হতো। এক্ষেত্রেও আমরা বৈদিক যুগের শিক্ষা অনুকরণীয়, দেখে দেখে শেখা, গুরুদেবকে দেখে শেখা, তার যে আচরণ, তার যে কথাবার্তা, তার যে চলা ফেরা, তার যে আচরণ, সেই সমস্ত কিছু আচরণের মাধ্যমে বিদ্যাভ্যাস করা। বিদ্যা অভ্যাসের মূল বিষয়টাই হচ্ছে আচরণ। নিজের কর্মকে, নিজের লক্ষ্যকে আচরণের মাধ্যমে প্রয়োগ করা। নিজে আচরণ না করলে সেই বিষয় সম্পর্কে সেই বিদ্যা কিন্তু আত্মস্থ করা সম্ভব নয়। তাই আচরণের মাধ্যমে বিদ্যা অভ্যাস করা। বিদ্যা চর্চায় গুরু শিষ্যের মাঝে মিথস্ক্রিয়ার পদ্ধতি ছিল মৌখিক। গুরু এবং শিষ্যের মধ্যে যে মিথস্ক্রিয়া, গুরু এবং শিক্ষকের মধ্যে যে সম্পর্ক আদান প্রদান, সেই সমস্তটাই ছিল মৌখিক পদ্ধতিতে। আমরা জানি ওই যেটা এক্ষুনি আমি বললাম বেদের অপর নাম শ্রুতি, সেই সময় কোনো লিখিত রূপ ছিল না, সম্পূর্ণটাই কিন্তু মুখে মুখে মুখস্থ করতে হতো। এবং শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়াটা কিন্তু মৌখিক পদ্ধতিতেই সংঘটিত হতো। পুনরাবৃত্তির মাধ্যমে পুঁথি আয়ত্ত করা, বারবার পুনরাবৃত্তি পড়ে সেই বিষয়গুলোকে আত্মস্থ করা, সেই বিষয়গুলোকে মুখস্থ করা এবং পুঁথিকে আয়ত্ত করা, এটাও কিন্তু বৈদিক শিক্ষা ব্যবস্থায় বা বৈদিক যুগের যে শিক্ষা, সেই শিক্ষার একটা অন্যতম প্রধান পদ্ধতি, যেটা কিন্তু বারবার পুনরাবৃত্তি করেই কিন্তু গ্রহণ করা হয়েছে। শিক্ষক কেমন হবে? শিক্ষক এই সময়কার শিক্ষক কেমন ছিলেন? ঋগ্বেদের যুগে শিক্ষা গুরু উচ্চাসনে অধিষ্ঠিত থাকতেন। উচ্চাসনে কিন্তু তিনি অধিষ্ঠিত থাকতেন, তাকে রীতি নামে আখ্যায়িত করা হতো। তিনি অতীন্দ্রিয় শক্তিধারী ছিলেন, অতীন্দ্রিয় শক্তিধারী। তার অতীন্দ্রিয় শক্তিচ্ছটায় উদ্ভাসিত হয়ে উঠত বিদ্যাভ্যাসের অঙ্গন। বিদ্যাভ্যাসের যে অঙ্গন, সেই গুরুদেবের সেই জ্ঞানের শিখায় সেটা কিন্তু প্রজ্বলিত থাকতো এবং সেই অঙ্গন আলোকিত হতো। অলৌকিক শক্তির অধিকারী ঋষিরা মৌখিকভাবে মন্ত্রগুলি সংরক্ষিত করতেন। তারা মৌখিকভাবে সেই মন্ত্রগুলোকে সংরক্ষিত করতেন। অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তারা। সেই সমস্ত গুরুদেবরা তারা নিজেদেরকে আরো বেশি করে
আধ্যাত্মিক চিন্তা চেতনার দ্বারা অলৌকিক শক্তির অধিকারী তারা হয়ে উঠতেন এবং ঋষিগণ কর্তৃক এই সংরক্ষণ প্রগতির আলোকে ছিল দীপ্ত। এবং এই যে এই মন্ত্র সংরক্ষণ, এই মন্ত্র সংরক্ষণকে আরও বেশি করে তারা তাদের সেই মন্ত্রের ক্ষমতা, সেই ক্ষমতাকে আরও বেশি করে তারা প্রজ্বলিত করতেন নিজের সাধনার দ্বারা, নিজের সিদ্ধির দ্বারা, এই মন্ত্র শক্তির দ্বারা। এই যে তাদের যে আধ্যাত্মিক চেতনা, তাদের যে জ্ঞান, সেই জ্ঞানের ছটায় সমগ্র শিষ্যকুলকে তারা আলোকিত করতেন। তারা সমস্ত মন্ত্রগুলোকে মৌখিকভাবে সংরক্ষিত করতেন। তাদের চিন্তা চেতনার মধ্যে, সমস্ত কিছুর মধ্যেই কিন্তু তাদের আচরণের মধ্যে আমরা কিন্তু শিক্ষার একটা গুণ লক্ষ্য করতাম। জ্ঞানের সাগর হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করতেন এবং সেই জ্ঞানের সাগর থেকে জ্ঞান সংগ্রহ করেই সেই সময়কার শিষ্যরা আলোকিত হতেন। এবং সেই গুরু বা শিক্ষা গুরুর যে আসন, সেটা কিন্তু সদা সর্বদা সবার ওপরে অধিষ্ঠিত ছিল। এই হচ্ছে বৈদিক শিক্ষার আজকে আমরা যেটা আলোচনা করলাম। বৈদিক শিক্ষার লক্ষ্য, পদ্ধতি এবং শিক্ষক কেমন হবে সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা পরবর্তী পর্যায়ে যে আলোচনা রয়েছে সেই আলোচনাগুলো অবশ্যই করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, অসুবিধা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এই আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। বিষয়গুলোকে ভালো করে আত্মস্থ করবে।